হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025-এর সমাধান করছিলাম, মডেল কোশ্চেন পেপার। আজকের আগে আমাদের 10টা ক্লাস ছাড়া হয়ে গেছে। মডেল কোশ্চেন পেপার 1 to 10 আমরা সলভ করেছি, ঠিক আছে। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার নাম্বার 11 সলভ করবো, পেজ নাম্বার 574 তোমাদের বইয়ে। প্রত্যেকটা পেজের আমরা 36 নম্বর যে শর্ট কোশ্চেন রিটেন আছে 90 নম্বরের মধ্যে, সেগুলো আমরা সলভ করে দিচ্ছি প্রথমত, কারণ শর্ট কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ ফুল মার্কস তোলার ক্ষেত্রে। কারণ বড় কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমরা বই খুব ভালোভাবে প্র্যাকটিস করলে বড় কোশ্চেন সলভ করতে পেরে যাওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু শর্ট কোশ্চেন অনেকটা বিষয় থেকে ঘুরিয়ে আসে, অনেক রকম শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। সেই কারণে শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার নাম্বার 11 সলভ করব। তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, একের থেকে প্রথম প্রবলেম যেটা বলেছে, 2 বছরে একটি গাছের উচ্চতা 25 সেমি থেকে বৃদ্ধি পেয়ে 36 সেমি হয়েছে। গাছটির বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার 4% হলে আর এর মান, তাহলে আর এর মান কত? আমরা আর এর মানটা নির্ণয় করব। দেখো, 25 থেকে বেড়ে 36 হয়েছে, তাহলে 25 × 1 + r/100, তারপরে 2 বছরে বলেছে, = 36। 25 সেমি থেকে বেড়ে 36 সেমি হয়েছে, তাহলে আর এর মানটা আমরা নির্ণয় করছি। এখানে দেখো, 1 + r/100 স্কোয়ার = 36/25। তাহলে এটা 1 + r/100 এর স্কোয়ার করলে এইটা 6/5 এর স্কোয়ার হয়ে যাচ্ছে। উভয় দিকে স্কোয়ার যদি তুলে দিই আমরা, r/100 = 6/5 বা r/100 = 6/5 - 1, অতএব r/100 = 5, 6 - 5, তাহলে r/100 = 1/5, r = 1/5 × 100, দিস ইজ 20, তাহলে r = 20, ঠিক আছে। তাহলে আর এর মান কত আসছে? আর এর মান আসছে 20। অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর, অপশান এ 20। 2-1টা দেখো, অপশান এ 20 সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট যেটা বলেছে, 10x² - 29x + 10 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের যোগফল ও তাদের গুণফলের অনুপাত হলো। যোগফল ও গুণফলের অনুপাত, 10x² - 29x + 10 = 0, এটা দেওয়া আছে। 10x² - 29x + 10, তাহলে বীজদ্বয়ের যোগফল কত? এখানে বীজদ্বয়ের যোগফল হবে -19/10, আর গুণফল কত? 10/10, c/a, c এর জায়গায় 10 আছে, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। 29/10 = 10 কেটে গিয়ে 1 = হয়ে যাচ্ছে 10 দিয়ে গুণ করলে 29:10 আসছে। 29:10 কোন অপশানে আছে? 29:10 আছে অপশান এতে আছে, তাহলে অপশান এ সঠিক উত্তর 29:10, অপশান এ 29:10। 3-এরটা দেখো, 3-এরটা বলছে যে ও কেন্দ্রবৃত্তের AB ও CD দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, AOB 60 ডিগ্রি হলে COD এর মান। এটা যদি একটা বৃত্ত হয়, এটা মনে করো AB, এটা CD, এটা কেন্দ্র যদি হয়, এই যে এটা AB আর এটা CD, এটা মনে করো ও কেন্দ্র, তাহলে AB আর CD দুটো সমান, তাহলে AOB কত ডিগ্রি বলে দিয়েছে? AOB 60 ডিগ্রি, তাহলে CD কত হবে? AOB 60 ডিগ্রি, COD কত হবে? মনে রাখবে, দুটো সমান জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, দুটো সমান জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে। দুটো সমান জ্যা কেন্দ্র, তাহলে AOB যদি 60 ডিগ্রি হয়, COD এর মানও 60 ডিগ্রি হবে। অপশান বি 60 ডিগ্রি, অপশান বি 60 ডিগ্রি, দুটো সমান জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। নেক্সট, আছে 4-এরটা, sec θ + cos θ = 2। তাহলে এখানে বলেছে sec টু দি পাওয়ার 2022 θ + cos টু দি পাওয়ার 2022 θ এর মান। তাহলে এখানে দেখো, এখানে sec মানে আমরা লিখতে পারি 1/cos, আচ্ছা cos θ, sec θ cos θ অনন্য তোমরা জানো, তাহলে cos θ লসাগু করলে 1 + এইটা cos² θ হয়ে যাচ্ছে = 2, গুণ করে দিলে 1 + cos² θ = 2 cos θ, বা এটা চলে আসছে cos² θ - 2 cos θ + 1 এর জায়গায় আমরা 1² লিখতে পারি।
তাহলে এটা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে আমরা ইন্টু 1 লিখতে পারি। তাহলে এইটা হয়ে যাচ্ছে cos থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অতএব cos থিটা ইজ ইকুয়াল টু 1, cos থিটা মাইনাস 1, আচ্ছা আরেকবার লেখো cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব cos থিটা সমান 1। cos থিটা যদি 1 হয় তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 1 ইজ ইকুয়াল টু sec থিটার মানে 1 আসছে। তাহলে cos 2022 থিটা প্লাস sec 2022 থিটা ইজ ইকুয়াল টু কী হবে, cos থিটা তারপরে 2022 প্লাস sec থিটা তারপরে 2022, তাহলে 1 এর পাওয়ারে 2022 প্লাস 1 এর পাওয়ারে 2022, 1 এর পাওয়ারে 2022 মানে 1ই হবে, আবার 1 এর পাওয়ারে 2022 মানে 1 হবে, 1 প্লাস 1 2 অ্যান্সার এসে যাচ্ছে, দেখো 2, ঠিক আছে 2 অ্যান্সার আসছে। কোন অপশানে আছে এটা, 2 আছে অপশান বিতে, অপশান বি 2, 5 6। এবার 5 এরটা দেখবে। ফাইভেরটা বলা আছে একটি আয়তক্ষণের 3টি সন্নিহিত তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা 3টে সন্নিহিত তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলা আছে, মনে করো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে 3টে সন্নিহিত তলের একদম ওপরটা যেটা দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে, তাহলে মনে করো দৈর্ঘ্য x, প্রস্থ y, উচ্চতা z, তাহলে একটা তলের ক্ষেত্রফল হবে, একটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অন্যটা হবে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, অন্য আর একটা প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থর মানটা আমরা ধরে নিচ্ছি a b কিউব, ঠিক আছে a b কিউব। আচ্ছা তাহলে দৈর্ঘ্য ইন্টু যদি প্রস্থ ইন্টু উচ্চতা ধরি yz ইজ ইকুয়াল টু কে আছে, yz ইজ ইকুয়াল টু এইটা bc, আর এইটা xz ইজ ইকুয়াল টু আর একটা যেটা গুণফলটা আছে ক্ষেত্রফল যেটা বলে দিচ্ছে আর একটা তলের CA5, এটা CA5, তাহলে এই তিনটাকে যদি আমরা গুণ করে দিই এটা হয়ে যাচ্ছে xy yz ইন্টু xz ইজ ইকুয়াল টু তিনটাকে গুণ করলে এইটা হয়ে যাবে a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 4 আর c স্কোয়ার, তাহলে এইটা হয়ে যাচ্ছে xyz তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a কিউব b স্কোয়ার c তার হোল স্কোয়ার, তাহলে xyz সমান কত, a কিউব b স্কোয়ার c, xyz এর মান আসছে a কিউব b স্কোয়ার c। তাহলে এইটাই হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু, এইগুলো আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরেছি, সেই হিসাবে সেখান থেকে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এইটা আসছে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হচ্ছে আয়তনের আয়তন বের করার সূত্র, তাহলে এইটাই আয়তন আসছে a কিউব b স্কোয়ার c, a কিউব b স্কোয়ার c কোন অপশানে আছে, অপশান সিতে আছে, তাহলে অপশান সি অ্যান্সার হবে, অপশান সি a কিউব b স্কোয়ার c। 5এরটা দেখো, এই 6এরটা, দুই ধরনের ওঝাইভ ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচকের ছেদবিন্দুকে ড্যাশ বলে। দুই ধরনের ওঝাইভ এর ছেদবিন্দু থেকে আমরা মধ্যমা পাই, তাহলে মধ্যমা বলে, কোন অপশানে আছে, সিতে আছে, সি মধ্যমা, ঠিক আছে মধ্যমা হলো অপশান সি হলো মধ্যমা। 1এর দাগের কমপ্লিট হলো, দেখো 2এর দাগের শুরু করবো এবার। দুইয়ের দাগের প্রথম প্রবলেম যেটা বলেছে, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান, কত বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান থাকে, 1 বছরের, প্রথম বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান থাকে, তাহলে এটা প্রথম বা 1 বছরের হবে, প্রথম বছরের বা 1 বছরের, ঠিক আছে। আচ্ছা 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সমান। 2এরটা বলেছে সমষ্টি নির্ণয় করে দিচ্ছি, দেখো সমষ্টি দেওয়া আছে 3 - 2 √5 √5 প্লাস 8, 3 - 2 √5 প্লাস √5 প্লাস 8, √5 প্লাস 8, এটা চলে আসছে 8 আর 3 11 মাইনাস √5, মাইনাস √5 প্লাস √5, তাহলে মাইনাস √5 হবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার চলে আসছে 11 মাইনাস √5, তাহলে এখানে শূন্যস্থানে আসবে 11 মাইনাস √5। সমষ্টিটা চেয়েছে, সমষ্টি নির্ণয় করেছি। 3এরটা দেখো, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 6 সেমি 8 সেমি 10 সেমি হলে ত্রিভুজের পরিকেন্দ্রের অবস্থান 6 সেমি 8 সেমি 10 সেমি মানে কি, এইটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, এইটা মনে করো 6, এইটা 8 10, তাহলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার কত হয়, 36 প্লাস 64 ইজ ইকুয়াল টু 100 ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার, তাহলে এটা লম্ব একটা, এই দুটোর মধ্যে একটা লম্বভূমি আর 10টা অবশ্যই অতিভুজ হবে।
আর এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে বলেছে 10টা অতিভুজ চলে আসছে, ঠিক আছে, 10টা অতিভুজ চলে আসছে। এর পরিকেন্দ্রের অবস্থান হয় এই যে অতিভুজের মধ্যবিন্দু হয়ে যায়, অতিভুজের ওপর অবশ্যই অতিভুজের ওপর হয় এবং মধ্যবিন্দুতে হয়ে যায়। তাহলে হয়ে যাবে, এটা বলেছে যে পরিকেন্দ্রের অবস্থান হবে অতিভুজের মধ্যবিন্দু 3-এরটা। এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাহলে 10 মিটার অতিভুজের মধ্যবিন্দু। তোমরা পরিবৃত্ত অঙ্কন করেছো নিশ্চয়ই, খেয়াল করবে অতিভুজের ওপর হবে, হ্যাঁ, এবং মধ্যবিন্দুতে হবে। 4-এরটা কি বলেছে? 4-এরটা বলেছে 11 বাই পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু ড্যাশ ডিগ্রি, 22/7 পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি আমরা বলে থাকি। এই যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি আমরা বলে থাকি। এবার পাইয়ের মানটা অনুভাবে 22/7 আসে, তাহলে 11/7 এটাকে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি চলে আসবে, ঠিক আছে। তাহলে 11/7 রেডিয়ান ইজ ইকুয়াল টু ড্যাশ ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি, এখানে ডিগ্রি লেখা আছে, তাহলে শূন্যস্থানে শুধু 90 হবে, শূন্যস্থানে শুধু 90 হবে। তারপরে কি বলা আছে? একটি শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত 4:5, তাহলে উচ্চতা ও উচ্চতা মনে করো 4x, তির্যক উচ্চতা 4x একক আর তির্যক উচ্চতা 5x একক, ঠিক আছে। একটা শঙ্কু এরকম চিত্র, ব্যাসার্ধটা মনে করো r, আচ্ছা উচ্চতা 4x, তির্যক উচ্চতা 5x, তাহলে এটা যদি r হয়, এইটা সমকোণী ত্রিভুজ হয় সর্বদা, তাহলে এটা অতিভুজ স্কোয়ার, তাহলে 4x তার স্কোয়ার প্লাস r স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x তার স্কোয়ার, তাহলে r স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x স্কোয়ার মানে 25x স্কোয়ার মাইনাস এইটা এদিকে মাইনাস হবে 16x স্কোয়ার, তাহলে r স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা বিয়োগ করলে 9x স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3x, পজিটিভটা হবে r ইজ ইকুয়াল টু 3x হয়ে যাচ্ছে। তাহলে ব্যাসার্ধ যদি উচ্চতা 4x এবং অতিভুজ বা তির্যক উচ্চতা 5x হয়, তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 3x, ঠিক আছে। এখানে নির্ণয় করলাম আমরা। এখানে 1 নম্বরের শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমরা জাস্ট দাগ নম্বর নিখুঁতভাবে দিয়ে অ্যান্সার লিখলেই হবে, সেইভাবেই আমরা করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছো নিশ্চয়ই। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো, ঠিক আছে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে। আচ্ছা, তাহলে এখানে কি চেয়েছে? উচ্চতা এবং ব্যাসের অনুপাত। তাহলে ব্যাস কত হবে? ব্যাসার্ধ 3x হলে ব্যাসার্ধ 3x, ব্যাস 6x হয়ে যাচ্ছে। তাহলে চেয়েছে উচ্চতা এবং ব্যাসের, উচ্চতা 4x আর ব্যাসার্ধ 6x, তাহলে 4x ইজ টু 6x, তাহলে 2x দিয়ে ভাগ করলে 2:3 চলে আসছে, 2:3 উচ্চতা এবং ব্যাসের অনুপাত 2:3 চলে আসছে। তাহলে 5-এরটা হয়ে যাবে শূন্যস্থানে 2:3। 6-এরটা দেখো, 6-এরটা বলা আছে যে 2, 5, 2 একটা তথ্য আছে, 5, 2, 3, 5, 5, 2, 3, 5, 5, 2, 3, 5, 2, 4, 7, 3, 2, 4, 7, 3, 4, 4, 8, 5, 6, 5, আচ্ছা 5, 6, 5 এই তথ্যটা দিয়েছে, ঠিক আছে, এই তথ্যটা দেওয়া আছে। এবার এখান থেকে কি নির্ণয় করতে দিয়েছে দেখি। এবার এখান থেকে বলে দিয়েছে এই তথ্য দেওয়া আছে, এই তথ্যের মধ্যমা x এবং সংখ্যাগুরু মান y হলে 2x - y। আচ্ছা, আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি। এটা দুটো 2 আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 11টা মান আছে, দুটো 2, 3 কটা, দুটো 3 আছে, আচ্ছা 4 আছে একটা, 1, 2, 3, 4, 4টে 5 আছে, 6 একটাও নেই, 7 একটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়ে যাচ্ছে। 1, 2, 3, 4, 4টে 5, একটা 6 আছে, 6টাকে আমরা বাদ দিয়েছি, 4 আর 4, 8, আচ্ছা 6টাকে বাদ দিয়েছি বলে এটা 6, 7 এইটা হচ্ছে, ঠিক আছে, 11টা মান হচ্ছে, 4 আর 4, 8 আর 3, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এবারে এখানে দেখো মধ্যমা কোনটা? মধ্যমা হচ্ছে 11টা মান, যেটা মাঝের মান সেটা মধ্যমা। 11টা মান মানে মাঝের একটা মান হবে, ঠিক আছে। দেখো এইদিকে 1, 2, 3, 4, 5, এইদিকে 1, 2, 3, 4, 5, 1, 2, 5টা, তাহলে মধ্যমা 5 হয়ে যাচ্ছে। সংখ্যাগুরু মান যে মানটা সবচেয়ে বেশি বার থাকে, 5 সবচেয়ে বেশি বার আছে, 4 বার আছে, তাহলে 5ই মধ্যমা, এই 5ই সংখ্যাগুরু মান, 5ই মধ্যমা হচ্ছে, 5ই সংখ্যাগুরু মান হচ্ছে। তাহলে 2x - 3y, তাহলে x = এইটা, y = এইটা, তাহলে 2x - 3y = 2 × 5 - 3 × 5 = 10 - 15 = -5, -5 আসছে, ঠিক আছে। এখানে অ্যান্সার আসছে -5। তাহলে 2x - 3y এর মান -5, 2x - 3y
এর মান -5। এবার সত্য মিথ্যা 3-এর দাগের সত্য মিথ্যা শুরু করবো। দেখো নির্দিষ্ট পরিমাণ টাকার একই বার্ষিক সরল সুদের হারে 6 বছর ও 9 বছরের সুদের অনুপাত 3:2। 6 বছর আর 9 বছরের সুদের অনুপাত 3:2 দেওয়া আছে। তাহলে 6 বছরে আর 9 বছরে 3:2, তাহলে 6-এর সাপেক্ষে 3, 9-এর সাপেক্ষে 2। তার মানে কম বছরের সুদ, বাকিটা একই পরিমাণ বলেছে। নির্দিষ্ট পরিমাণ টাকার মানে একই টাকার একই সুদের হারে, তাহলে কম বছরের সুদ বেশি হয়ে যাচ্ছে। একদমই ভুল, মিথ্যা দেওয়া আছে যে তথ্য, সেটা মিথ্যা হবে। কম বছরের সুদ কম, এক টাকা এবং সুদের হার আর মূলধন এবং সুদের হার একই হলে কম বছরের সুদ কম, বেশি বছরের সুদ বেশি হবে। ঠিক আছে, তাহলে প্রথম তথ্যটা মিথ্যা। 2-এরটা বলেছে x/y = x/y এবং x প্রপোর্শনাল y আর p প্রপোর্শনাল q হলে px ভ্যারিয়াস qy হবে, এটা বলেছে। আচ্ছা ঠিক আছে, এই তথ্যটা একদমই সত্য, কারণ এইটা থেকে আমরা করে নিতে পারি যে x = k1y। সেকেন্ডটা থেকে আমরা লিখে নিতে পারি k1 যদি অশূন্য ভেদ ধ্রুবক হয়, সেকেন্ডটা থেকে আমরা লিখতে পারি p = k2q। দুটোকে আমরা যদি গুণ করে দিই তাহলে হয়ে যাচ্ছে px = k1 k2 qy। k1 × k2, k1 k2 যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক, তাদের গুণফলটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে k1 k2 তুলে দিলেই px ভ্যারিয়াস qy হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তথ্যটা যেটা দেওয়া আছে 2-এরটা, এটা সত্য। 2-এর তথ্য সত্য। ঠিক আছে, 3-এরটা দেখো। 3-এরটা বলে দিয়েছে যে বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তা বিপরীত অন্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর। কিন্তু যে কন্ডিশন সেটা হচ্ছে, এটা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, বলছে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ, মানে এইটা হচ্ছে বৃহত্তর বলেছে। কিন্তু আমরা জানি এটা একটা প্রয়োগ আছে, বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থের সঙ্গে সমান হয়। তাই এই কোণটার সঙ্গে সমান হবে অবশ্যই, তাহলে এই দুটো কোণ সমান হয়। ঠিক আছে, তাহলে এখানে সমান হবে। তাহলে 3-এরটা যেটা হচ্ছে, 3-এরটা যেটা সমান হবে, এটা সমান, এটা সমান হবে। এটা যতটা দেওয়া আছে বৃহত্তর দেওয়া আছে, তাহলে মিথ্যা। ততটা এটা সমান হবে, এটা মিথ্যা হবে। ঠিক আছে, এটা সত্য মিথ্যা চেয়েছে, তাই এটা মিথ্যা হবে। এবার 4-এরটা হয়ে যাচ্ছে এখানে sin θ = x/y হলে x² + y² 0 হবে। sin θ = x/y। আমরা জানি sin θ এর মান -1 থেকে 1 এর মধ্যে হয়। sin θ এর মান যেহেতু -1 থেকে 1 এর মধ্যে হয়, আমরা যে কোনো একটা ভ্যালু ধরে নিতে, ধরো 3/5 এরকম, এই মানটা -1 থেকে 1 এর মধ্যে আছে, ভগ্নাংশ, এটা একের চেয়ে ছোটো যেহেতু ওপরে কম। ঠিক আছে, তাহলে এইটা যদি হয়, তাহলে এইটা কি 8² + 8² x/y, এই দুটো স্কোয়ার কি 1 কখনোই নয়। তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা দেওয়া আছে। মানে বলছে sin θ = তার মানে এটা যদি তুলনা করো x/y, তাহলে তুলনা করলে x = 3, y = 5 হচ্ছে। তাহলে 3² + 5² তো 1 হচ্ছে না। তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, মিথ্যা। এরপর বলা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক করলে আয়তন কত হবে। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ মনে করো r, তাহলে আয়তন কত হচ্ছে πr² ঘন একক। এবার ব্যাসার্ধ যদি অর্ধেক করে দেওয়া হয়, r/2 হয়ে যাচ্ছে, তখন আয়তন কত হচ্ছে πr/2 তার স্কোয়ার × h = হয়ে যাচ্ছে πr² আর 2a² 4, 1/4 হয়ে যাচ্ছে, 1/4, অর্ধেক নয় 1/4। তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা হয়ে যাচ্ছে, মিথ্যা। আচ্ছা 6-এরটা দেখো এবার। আচ্ছা, এখানে তথ্য আছে x - 3 x - 1 7x, x - 3 x - 1 7x। আচ্ছা, আর আছে 2x - 1 3x - 5, আর 2x - 1 1 2 3 4 1 2 3 4 2x - 1 3x - 5, এইগুলো তথ্য আছে। আচ্ছা, বলেছে এদের যৌগিক গড় 3.5 এবং হলে ওই রাশিগুলির মধ্যমা 3 হবে। তাহলে এখান থেকে যৌগিক গড় 3.5, কটা পদ আছে যোগ করলে কি হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 7x। আচ্ছা, এখানে -4 -5 -10 +7 বাই 6টা পদ, 1 2 3 4 5 6, 6টা পদ = এটা 3.5 বলে দিয়েছে। এখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করে নিই। তাহলে 7x - 3 = এটা গুণ করলে
21 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 7x ইকুয়াল টু হয়ে যাচ্ছে, 3টা ওদিকে গেলে যোগ হয়ে যাবে 24। এটা 7x কত আছে, 1 2 3, 3 আর 2 5, আচ্ছা 8x হচ্ছে, এটা 7x নয় 8x। তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 24/8, 3 হয়ে যাচ্ছে x এর মান। এবার পদগুলো তাহলে কি হচ্ছে, 3 - 3 0, তারপরের পদ 3 - 1 2, তারপরের পদ 7, এটা 3 3 দুগুণে 6 - 1 5, 3 3 9 - 5 4, এইটা হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা ছোট থেকে বড় সাজাই 0 2 3 4 5 7। এবার কি বলেছে এখানে, বলেছে যে তাহলে মধ্যমা হবে 3। মধ্যমা কত আসছে এখানে, 6টা পদ, জোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদ দুটো হয়ে যায়, জোড় সংখ্যা পদ যেহেতু মাঝের পদ দুটো, এখানে 4 আর 5, তাহলে মাঝের পদ দুটোর মানের যোগফল বাই 2 বা যোগফলের গড় যেটা, তাহলে 3 + 4/2 ইজ ইকুয়াল টু 7/2 3.5, এটাই মধ্যমা আসছে। কিন্তু এখানে বলেছে মধ্যমা 3, বইয়ে বলে দিয়েছে, তাহলে মিথ্যা। বইয়ে যেটা বলেছে তার সঙ্গে মিলছে না, বইয়ে 3 বলেছে কিন্তু আমাদের রেজাল্ট আছে 3.5। হ্যাঁ, তাহলে যে তথ্য বলে দিয়েছে সেটা মিথ্যা। এবার দেখো, আচ্ছা এরপর 3-এর দাগের কমপ্লিট হলো, আমরা 4-এর দাগে শুরু করবো এবার। চারের দাগের একটা প্রথম অঙ্ক বলেছে, বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। আচ্ছা আমরা ধরি সুদের হার R%, ধরি বার্ষিক সুদের হার R%, আরও আমরা ধরি আসল ইজ ইকুয়াল টু x টাকা, অতএব সুদ কত 1/4 ইন্টু x টাকা ইজ ইকুয়াল টু x/4 টাকা। এইটা হয়ে যাচ্ছে সুদ। তাহলে আসল আমরা জানি, সুদ জানি, সময় হচ্ছে 5 বছর, তাহলে সময় 5 বছর, সময় ইজ ইকুয়াল টু 5 বছর। এবার এই সময় আসল আর সুদের হারের সাহায্যে আমরা একটা সুদ পেয়ে যাব। অতএব x টাকার R% বার্ষিক সরল সুদের হারে, R% বার্ষিক সরল সুদের হারে 5 বছরের সুদ ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে x ইন্টু R ইন্টু 5/100, এত টাকা। তাহলে এইটা কেটে দিলে 20 আসছে, তাহলে x/20 এত টাকা। তাহলে অতএব শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে, শর্তানুসারে এইটা সুদ বেরোচ্ছে, আবার সুদ দেওয়া আছে x/4, তাহলে এই দুটোর সুদ নিশ্চয়ই একই টাকার একই সুদের হারে দুটো সুদ সমান হবে। একটা দেওয়া আছে, একটা নির্ণয় করেছি। x/20 ইজ ইকুয়াল টু x/4, x কেটে গেলে অতএব r ইজ ইকুয়াল টু 20/4 বা x ইজ ইকুয়াল টু 5 আসছে। অতএব নির্ণয় সুদের হার 5%, এটাই অ্যান্সার লিখবে। অতএব বার্ষিক সরল সুদের হার কত হলে, অতএব বার্ষিক সরল সুদের হার হবে, বার্ষিক সরল সুদের হার 5%, বার্ষিক সরল সুদের হার 5%, ঠিক আছে। নেক্সট দেখো 2-একটা, বলছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:5:8। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে, তাহলে যেহেতু মূলধন অনুপাত বলা আছে, অন্য এক্সট্রা আদার্স কিছু সময়ের ব্যাপার দেওয়া নেই, মানে মূলধন অনুপাতটাই লাভের অনুপাত, ঠিক আছে, মূলধন অনুপাতটাই লাভের অনুপাত হবে। আচ্ছা ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত, ব্যবসায়
তিনজনের মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু 3:5:8। ঠিক আছে। আচ্ছা, বলছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি ব্যবসা মোট কত লাভ হয়েছিল। আমরা মোট ধরি, মোট লাভ হয়েছিল x টাকা, ধরি মোট লাভ সমান x টাকা, তাহলে x এর মান বের করলেই হবে। অতএব প্রথম ব্যক্তির লাভ বা এটা এইভাবে করলেও হতো যে ধরি প্রথম ব্যক্তির লাভ 3x, দ্বিতীয় ব্যক্তির 5x, তৃতীয় ব্যক্তির 8x, তাহলে 8x মাইনাস 5x, 8x মাইনাস 3x, তাহলে তখন হয়ে যেত মোট লাভ 8 আর 5 13 আর 3 16 এক্সট্রা হয়ে যেত মোট লাভ। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 5x = 16, তার মানে x এর মান 12 হয়ে যাচ্ছে। তাহলে 12কে 16 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হয়ে যেত, 12কে 16 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে আসল আর কি, সেটা হয়ে যাবে মানে 192 আসবে, 160 32 100, সেটাই এখানে উত্তর আসার কথা। এটা আমরা একটু অন্যভাবে করছি, আমরা একটা প্রসেস বললাম সেইভাবেও করতে পারবো কিন্তু, যে প্রথম ব্যক্তির লাভ 3x টাকা, দ্বিতীয় ব্যক্তির 5x, তৃতীয় ব্যক্তির 8x, তাহলে মোট লাভ তিনজনের যে সমষ্টি সেটাই মোট লাভ, কিন্তু তখন x এর মানটা বের করে নিয়ে তখন পুট করে দিলেই হবে। এটা আমরা একটু অন্যভাবে করছি, দেখো মোট লাভ x টাকা ধরেছি, অর্থাৎ প্রথম ব্যক্তির লাভ 3 এদের যোগফল কত 8 আর 5 13 আর 3 16 8 × x টাকা সমান 3x/16 টাকা। অতএব তৃতীয় ব্যক্তির লাভ ইজ ইকুয়াল টু 8/16 × x টাকা, 8x/16 টাকা। অতএব তৃতীয় ব্যক্তির লাভ বেশি বলে দিয়েছে, আমরা বেশি এখানে দেখতেই পাচ্ছি, শর্তানুসারে 8x/16 মাইনাস 3x/16 ইজ ইকুয়াল টু 60 টাকা বলে দিয়েছে। ঠিক আছে, বলা আছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ অপেক্ষা 60 টাকা কম, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ মাইনাস প্রথম ব্যক্তির লাভ ইজ ইকুয়াল টু 60, 16 লসাগু 8x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 60 বা 5x/16 ইজ ইকুয়াল টু 60। তারপরে যেটা হবে বা x ইজ ইকুয়াল টু 60 × 16/5, এই যে 5-এর 16 এদিকে গুণ আকারে ছিল ওদিকে গেলে উল্টে যাবে। ঠিক আছে, তাহলে 5 12 60, এটা 12 হয়ে যাচ্ছে, বা x ইজ ইকুয়াল টু গুণ করলে 192। তাহলে আমরা এক্সটা কি ধরেছিলাম, মোট লাভ x টাকা, অতএব মোট লাভ 192 টাকা। অতএব মোট লাভ সমান 192 টাকা, এইটা আসছে দেখো, মোট লাভ 192 টাকা। এবার দেখো তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে, x/y প্রপোর্শনাল x প্লাস y, অতএব x/y ইজ ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি k1 x প্লাস y। ঠিক আছে, আচ্ছা আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে y/x প্রপোর্শনাল x মাইনাস y, y/x প্রপোর্শনাল x মাইনাস y, অতএব y/x ইজ ইকুয়াল টু k2 x মাইনাস y। আচ্ছা 1 × 2 করে পাই, তাহলে আমরা যদি গুণ করি তাহলে x/y, বাঁ দিকের মান বাঁ দিকে, ইন্টু k2 × x মাইনাস y, এইটা x y কেটে যাচ্ছে, তাহলে k1 k2 × x² মাইনাস y² ইজ ইকুয়াল টু, এটা ওপর নিচ কেটে গেলে 1 হয়, ওপর নিচ কাটলে 1 হয়, বা তাহলে এটা x² মাইনাস y² ইজ ইকুয়াল টু 1/k1 k2 হয়ে যাচ্ছে। তাহলে k1 এখানে লিখে দিতে হবে k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক, এটা অবশ্যই উল্লেখ করতে হবে, k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক হলে এইটাও নিশ্চয়ই অশূন্য ভেদ ধ্রুবক হবে, এদের গুণফল k1 k2 ধ্রুবক, k1 k2 আলাদাভাবে ধ্রুবক হলে তাদের গুণফল 1/ সেটাও ধ্রুবক। অতএব x² মাইনাস y², যেটা বলেছে যে দেখাও যে x² মাইনাস y² ইজ ইকুয়াল টু, দেখাতে বলেছে ধ্রুবক, তাহলে আমরা যদি এটা তুলে দিই আমরা ধ্রুবক লিখতেই পারি। এটাই দেখাতে বলেছে, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, x² মাইনাস y² ধ্রুবক। নেক্সট দেখো, নেক্সট 4-এরটা,
চারেরটা বলেছে 5x² + 2x - 7 = 0। এটা 0 বলা আছে। 5x² + 2x - 7 = 0। এই সমীকরণে শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করে x = পাওয়া গেছে k ± 12/10। x = k ± 12/10 শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করে পাওয়া গেছে। ঠিক আছে, এইটা পাওয়া গেছে বলেছে, তাহলে কে এর মান চেয়েছে। তাহলে আমরা এইখানে আরেকভাবে শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করছি। x = -b - 2 ± (b²) মানে 2² মাইনাস b² - 4ac 4 × 5 × -7/2a 2 × 5। বা এখানে লিখতে পারো শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করে পাই যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পাই। এটা লিখে নিলে, লিখে নিয়ে তারপরে এইটা আসছে x = এটা -2, এটা 1 দিয়ে রাখলে প্লাস মাইনাস √() এইটা 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 × 5 = 20 7 × 2 = 14 140/10 বা x = -2 প্লাস মাইনাস √() 144/10 বা x = -2 প্লাস মাইনাস 12/10। এইটা 2 দিলে 1 ও 2 থেকে পাই দুটো সমান নিশ্চয়ই। ওটাও x এর ভ্যালু, ওটা বলেছে পেয়েছি, এটা আমরা নির্ণয় করেছি। দুটো একই সমীকরণের থেকে আসছে বলছে, তাহলে দুটো সমান হবে। অতএব k ± 12/10 = -2 ± 12/10। অতএব k ± 12 = -2 ± 12। তাহলে উভয় 12টা কেটে গেলে চলে আসছে k = -2। k এসে যাচ্ছে -2। ঠিক আছে, তাহলে -2 আমাদের অ্যান্সার আসবে। তাহলে কি বলেছে এখানে, k এর মান নির্ণয় করো, তাই তো? এখানে বলেছে যে k এর মান কত, k এর মান কত। অতএব k এর মান, অতএব k এর মান -2, k এর মান -2। এবারে দেখো 4এরটা হলো 5এরটা। পাঁচেরটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে PQ ও PR দুটি জ্যা, ও কেন্দ্রীয় বৃত্তে PQ ও PR দুটি জ্যা কিউ আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় এস বিন্দুতে ছেদ করে। ও কেন্দ্রীয় বৃত্ত, এটা মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত, এখান থেকে PQ আর PR, PQ ও PR দুটো জ্যা, এই দুটো জ্যা PQ ও PR দুটো জ্যা কিউ আর বিন্দুতে স্পর্শকদ্বয় পরস্পরকে এস বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এই বিন্দুতে স্পর্শকদ্বয় মনে করো এটা এইখানে, আর এই বিন্দুতে স্পর্শক মনে করো এইখানে, এরা মনে করো ছেদ করছে পরস্পরকে। ঠিক আছে, আচ্ছা এস বিন্দুতে QSR 70, এটা এস বিন্দু, এটা QSR 70। ঠিক আছে, হলে QPR এর মান কত, QPR এই কোণটার মান চেয়েছে। এটা কেন্দ্র আমরা ধরে নিচ্ছি, এটা কেন্দ্র হলে এটা যোগ করছি আমরা, এটা এর সঙ্গে যোগ করছি, এটা এইরকম একটা রেখা হবে, এটা আমরা যোগ করতে পারি। আচ্ছা, এইটা এইভাবে গেলে এইটা আমরা যোগ করছি। কেন্দ্রটা একটু অন্যভাবে, চিত্রটা আমরা একটু অন্যভাবে আঁকছি। দেখো এটা কেন্দ্রে একটু কোণ উৎপন্ন হচ্ছে দেখাতে হবে, কেন্দ্রে একটু কোণ উৎপন্ন হচ্ছে দেখালে এটা ভালো হবে। আচ্ছা, বৃত্তটা একটু বড় করে এঁকে নিচ্ছি। এইটা একটা বৃত্ত। আচ্ছা, এইখানে এইটা গিয়ে এইখানে টাচ করেছে, এইটা গিয়ে এইখানে টাচ করেছে, এইখানে স্পর্শক, এইখানে স্পর্শক এস বিন্দুতে মিলেছে, এইটা 70 ডিগ্রি, এইটা এইখানে টাচ করছে, এইটা এখানে টাচ করছে, এটা এইখানে আসছে, এখান থেকে এইটা এখানে আসছে, এইটা আমরা যোগ করছি, এটা যোগ করছি। ঠিক আছে, আচ্ছা এইটা PQ আর এটা PR। ধরা যাক পি বিন্দুতে
দুটি জ্যা পি কিউ পি আর, কিউ বিন্দুতে স্পর্শক। এবার দেখো এটা কিভাবে হবে, এটা হয়ে যাচ্ছে আমরা এখান থেকে যেটা পেয়ে যাচ্ছি এইটা 70, এটা যদি 70 হয়ে যায় তাহলে এই যে বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক এইটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এইটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটাও 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা জানি, তাহলে 90 হয়ে গেল। তাহলে এইটা একটা চতুর্ভুজ, এটা যদি ও হয় যে কিউ ও আর এস, এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের তিনটে কোণ জানা, অজানা কোণটা কত হবে 360 মাইনাস এর সমষ্টিটা, এই তিনটে সমষ্টি, তাহলে এইটা চলে আসছে অটোমেটিক্যালি 110 ডিগ্রি। এবার দেখো এই যে কিউ আর বৃত্তচাপের সাপেক্ষে সম্মুখ কেন্দ্রস্থ কোণ এইটা 110, তাহলে বৃত্তস্থ কোণ এইটা হবে এর অর্ধেক, তার মানে 55 ডিগ্রি অ্যান্সার। এইটাই চেয়েছে, ঠিক আছে, সহজেই হয়ে যাচ্ছে। ধরা যাক ও কেন্দ্রবৃত্তে পি কিউ, ধরা যাক ও কেন্দ্রবৃত্তে পি কিউ এবং পি আর দুটি জ্যা। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ এবং পি আর দুটি জ্যা, এটা আমরা ধরে নিচ্ছি ও কেন্দ্রবৃত্তে পি কিউ এবং পি আর দুটি জ্যা, ঠিক আছে। আচ্ছা, কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পরকে এস বিন্দুতে ছেদ করেছে, এস বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আচ্ছা, ও কমা কিউ এবং ও কমা আর যোগ করলাম, তাহলে একটা কিউ ও আর এস চতুর্ভুজ পেলাম, যার কোণ কিউ এস আর ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি, ঠিক আছে। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক লম্ব হয়। আবার ও কিউ লম্ব কিউ এস এবং ও আর লম্ব আর এস, ঠিক আছে। অতএব কোণ ও কিউ এস ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ ও আর এস ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এগুলো 90 ডিগ্রি কিলো কোণ, ঠিক আছে। তাহলে এই অতএব চতুর্ভুজের চিহ্ন এটা দিচ্ছি, কিউ ও আর এস এর কোণ কিউ ও আর সমান 360 মাইনাস 90 প্লাস 90 প্লাস 70 ইজ ইকুয়াল টু 360 মাইনাস 9 9 18 250 ইজ ইকুয়াল টু 110। এবার কিউ আর বৃত্তচাপের সাপেক্ষে, এবার দেখো কিউ আর বৃত্তচাপের সাপেক্ষে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, এবার সহজেই হয়ে যাবে। অতএব কিউ আর বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ কিউ ও আর এবং বৃত্তস্থ কোণ কিউ পি আর, ঠিক আছে। এবার ওপরটা আমরা একটু মুছছি, দেখো অতএব 2 ইন্টু কোণ কিউ পি আর, 2 ইন্টু বৃত্তস্থ কোণ ইজ ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়াল টু কিউ ও আর, বা 2 ইন্টু কিউ পি আর ইজ ইকুয়াল টু 110। অতএব কোণ কিউ পি আর ইজ ইকুয়াল টু 110/2, অতএব কোণ কিউ পি আর ইজ ইকুয়াল টু 55 ডিগ্রি, ঠিক আছে। অতএব কোণ কিউ পি আর এর মান, অতএব কোণ কিউ পি আর এর মান 55 ডিগ্রি, ঠিক আছে। এইটা হলো নেক্সট 6টা। ছয়েরটা বলছে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর ওপর ডিও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি। ত্রিভুজ
এ বি সি এর ওপর ডি আর ই বিন্দু এমনভাবে অবস্থিত ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহুর ওপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি। অতএব এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এটা হবেই। ঠিক আছে, আচ্ছা আর কি বলেছে, আর বলে দেওয়া আছে যে এডি বাই ডিবি সমান 3:1। তবে আচ্ছা এডি বাই ডিবি এটা লেখো প্রদত্ত সমান 3/1 এবং ইএ ইজ ইকুয়াল টু 3.3, ইএ ইজ ইকুয়াল টু 3.3 সেমি। তবে কি চেয়েছে, চেয়েছে এসি এর দৈর্ঘ্য। অতএব তাহলে ইএ বাই ডিবি 3:1 হলে অতএব এই বাই ইসি ইজ ইকুয়াল টু 3:1 হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা যদি মানটা বসিয়ে দিই যে এইটা হচ্ছে 3:1 হয়ে যাচ্ছে, আর ই এর মানটা বসিয়ে দিচ্ছি, আমরা যোগ করে নিচ্ছি, প্রথমে উভয় দিকে 1 যোগ করে নিচ্ছি। এই আমাদের যেহেতু ই এর মান বলা আছে, ই এ বা এই একই, তাহলে এই জায়গায় এই ই এ আর এই একই, এই মানটা বসিয়ে দিচ্ছি 3.3 বাই ইসি ইজ ইকুয়াল টু 3/1। অতএব 3ইসি ইজ ইকুয়াল টু 3.3 ইন্টু 1, এইটা হয়ে যাচ্ছে। অতএব ইসি ইজ ইকুয়াল টু, বা ইসি সমান 1.1 হয়ে যাচ্ছে, ইসির মান 1.1। অতএব এখানে কি চেয়েছে, এখানে বলেছে যে এসি এর দৈর্ঘ্য কত। অতএব এসি ইজ ইকুয়াল টু, এ ই প্লাস ইসি ইজ ইকুয়াল টু 3.3 সেমি প্লাস 1.1 সেমি ইজ ইকুয়াল টু 4.4 সেমি। 4.4 সেমি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে যে এসি এর দৈর্ঘ্য কত। অতএব এসি এর দৈর্ঘ্য 4.4 সেমি। অতএব এসি এর দৈর্ঘ্য 4.4 সেমি, এসি এর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 4.4 সেমি। ঠিক আছে, হলো 6টা। এবার দেখো 7এরটা। যে সমস্ত অঙ্ক হচ্ছে, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা পুনরায় ডিসকাস করবো সেগুলো। ঠিক আছে, আচ্ছা এখানে 7এরটা, ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি। এটা এবিসি কোণ, এটা 90 ডিগ্রি কোণ, এর উপর লম্ব টানা হলো, এটা ডি। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি বলে দিয়েছে এবিসি কোণ, এবং বলা আছে যে বিডি লম্ব এসি, আর এবি 5 সেমি, বিসি 12 সেমি। এবি 5 সেমি আর বিসি 12 সেমি। আচ্ছা দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এডি লম্ব বিসি, এডি লম্ব, আচ্ছা এখানে বিডি লম্ব, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে বিডি লম্ব এসি। আচ্ছা বিডি লম্ব এসি দেওয়া আছে, বিডি লম্ব এসি। আচ্ছা, এবং এবি সমান 5 সেমি আর বিসি সমান 12 সেমি। আচ্ছা যেহেতু কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ কত, যার অতিভুজ এসি। অতএব এসির মানটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দুটোর মধ্যে একটা ভূমি একটা লম্ব হবে, যে কোনো একটা, অতিভুজটা ফিক্সড, এসি অতিভুজ। তাহলে বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বির মান কত 5 প্লাস
এটা 12 বা AC স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 প্লাস 144 বা AC স্কোয়ার ইজ ইকুয়াল টু 169। অতএব AC ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 13। অতএব AC সমান 13। ঠিক আছে, AC বাহু দৈর্ঘ্য হলো 13 সেমি। অতএব AC বাহু 13 সেমি। এবার দেখো এখানে এটা 13 সেমি চলে এলো। কি চেয়েছে BD এর দৈর্ঘ্য। আমরা যে কোনো দুটো ত্রিভুজ যদি নিয়ে নিই, এইরকম কন্ডিশন হলে তোমরা জানো যে মূল ত্রিভুজটা মানে এই বড় ত্রিভুজটা উভয় পার্শ্বের ত্রিভুজের সঙ্গে আলাদা আলাদাভাবে সদৃশ হয়, প্লাস এই দুপাশের ত্রিভুজগুলো নিজেদের এরা পরস্পর সদৃশ হয়। ঠিক আছে, এবার ত্রিভুজ আমরা সম্পূর্ণটা একবার নিচ্ছি ABC ও ত্রিভুজ BCD থেকে পাই, BCD থেকে পাই। আচ্ছা, সম্পূর্ণ ত্রিভুজের এইটা 90 ডিগ্রি কোণ, তার বিপরীত বাহু AC, এই ত্রিভুজের এইটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু BC বাই এই কোণটা দুটোতেই আছে। সম্পূর্ণ ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে AB আর ছোট ত্রিভুজের এইটা হচ্ছে BD। অতএব AC কত? AC 13, BC কত? BC 12, AB কত? AB 5 আর BD। অতএব 13 ইন্টু BD ইজ ইকুয়াল টু 5 12 60। অতএব BD ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 60/13। অতএব BD ইজ ইকুয়াল টু পূর্ণাকারে প্রকাশ করলে 4 13 52, এটা 13, 4 পূর্ণ 8 13, 4 পূর্ণ 8 13 আসছে। ঠিক আছে, এত তাহলে BD, তাহলে আমরা লিখবো যে BD বাহুর BD এর দৈর্ঘ্য 4 পূর্ণ 8 13, এত BD এটা। অতএব তাই নিচে লিখবে BD বাহুর দৈর্ঘ্য বা BD এর দৈর্ঘ্য 4 পূর্ণ 8 13 সেমি। ঠিক আছে, এইটা আসছে। নেক্সট দেখো, এবার 7এরটা হলো 8এর অঙ্ক। থিটা ইজ ইকুয়াল টু 11/1/4 ডিগ্রি বলে দিয়েছে। বলা আছে থিটা ইজ ইকুয়াল টু 11/1/4 ডিগ্রি, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 4 11 44 45/4 ডিগ্রি, এইটা আসছে। আচ্ছা, এবার বলছে tan 4 থিটা মাইনাস cot 4 থিটার মান। অতএব তাহলে 4 থিটার মান কত? 4 ইন্টু 45/4 এত ডিগ্রি, 45 ডিগ্রি আসছে। ঠিক আছে, 45 ডিগ্রি আসছে, তাহলে 4 থিটার মান 45 ডিগ্রি। অতএব 4 থিটা সমান লিখে দাও, 4 থিটা সমান 45 ডিগ্রি চলে এলো। আচ্ছা, এটা 4 থিটার জায়গায় আমরা 45 বসাবো, মাইনাস cot 4 থিটার জায়গায় আমরা 45 বসাবো। tan 4 থিটার মান 1 মাইনাস cot 4 থিটার মান 1, 1 মাইনাস 1 0, 0 এসে গেল। ঠিক আছে, তাহলে tan 4 থিটা মাইনাস cot 4 থিটার মান 0। অতএব মাইনাস cot 4 থিটা এর মান 0। ঠিক আছে, tan 4 থিটা মাইনাস cot 4 থিটার মান 0। আরেকটা হলো, এবার দেখো 9এরটা। নয়ের বলছে sec 3 থিটা ইজ ইকুয়াল টু cosec 2 থিটা। 2 থিটা এবং 3 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, মানে থিটা হচ্ছে ছোট, তাহলে থিটার মান নির্ণয় করতে বলেছে। থিটার মান নির্ণয় করতে হবে। sec 3 থিটা, সহজ অঙ্ক দেখো, sec 3 থিটা ইজ ইকুয়াল টু cosec 2 থিটা। ঠিক আছে, sec 3 থিটা ইজ ইকুয়াল টু cosec 2 থিটা বা sec 3 থিটা ইজ ইকুয়াল টু, এইটা আমরা লিখতে পারি cosec 2 থিটাটাকে যে sec 90 মাইনাস 2 থিটা cosec 2 থিটা হয়। তাহলে উভয় দিক দিয়ে আমরা যদি sec তুলে দিই কখনোই কাটা যাবে না, কেটে দিতে পারবে না কখনোই, জাস্ট তুলে দিতে পারবে মানটা। অতএব 3 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 2 থিটা বা 3 থিটা প্লাস 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 5 বা থিটা ইজ ইকুয়াল টু 18 ডিগ্রি হয়ে যাচ্ছে।
থিটা ইকুয়াল টু আসছে 18 ডিগ্রি, তাহলে থিটার মান নির্ণয় করতে বলেছে, অতএব থিটার মান 18 ডিগ্রি, অতএব থিটা এর মান 18 ডিগ্রি। দেখো সহজ অঙ্ক ছিল, ঠিক আছে। আচ্ছা, অন্যতম সহজ অঙ্ক ছিল। নেক্সট 11টা। আচ্ছা, এটা কত হলো? এটা 10-এর হয়ে গেল, না এটা 9-এর হলো, 10-এরটা এবার 10-এরটা 9-এর পর। এবার বলছে যে 6 সেমি ব্যাসের একটি নিরেট রৌপ্যগোলককে গলিয়ে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার রৌপ্যপাত তৈরি করতে হবে। রৌপ্যপাত, আচ্ছা রৌপ্যপাত মানে সেটা লম্ববৃত্তাকার চোঙের কন্ডিশন পড়ে যাবে। রৌপ্যপাত তৈরি করতে হবে, পাতটি কত পুরু, ঠিক আছে। আচ্ছা নিরেট, এটাও নিরেট। আচ্ছা 6 সেমি ব্যাসের একটি রৌপ্যগোলক। আচ্ছা রৌপ্যগোলকের ব্যাস ইজ ইকুয়াল টু 6 সেমি, অতএব রৌপ্যগোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 6/2 সেমি, 3 সেমি, ঠিক আছে। অতএব রৌপ্যগোলকের নিরেট বলে দিয়েছে, নিরেট রৌপ্যগোলকের আয়তন 4/3 এত ঘন সেমি, ঠিক আছে। নিরেট রৌপ্যগোলকের আয়তন 4/3 পাই r³ ঘন সেমি, ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এইটা হয়ে যাচ্ছে 4/3 পাই ইন্টু 27 ঘন সেমি, 3 9 4 9 36 পাই ঘন সেমি, ঠিক আছে। 36 পাই ঘন সেমি হয়ে যাচ্ছে। আচ্ছা এবার এইটা থেকেই বৃত্তাকার রৌপ্যপাত তৈরি করা হচ্ছে। রৌপ্যপাত মানে বৃত্তাকার, সেটা কিছুটা মোটা, মানে লম্ববৃত্তাকার চোঙের কন্ডিশন চলে আসছে, ঠিক আছে। সে আমরা ধরছি পাতটি h সেমি, পাতটি h সেমি পুরু, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি পাতটি h সেমি পুরু। এবার যে রৌপ্যপাত মানে সেটা লম্ববৃত্তাকার চোঙের কন্ডিশন পড়ে যাচ্ছে। আচ্ছা রৌপ্যপাতের ধরি, এবার পাতের ব্যাসার্ধ কত? 6 সেমি। আচ্ছা পাতের ব্যাসার্ধ অতএব পাতের আয়তন পাই r²h, পাই 6² ইন্টু h এত ঘন সেমি ইজ ইকুয়াল টু এটা 36 পাই h ঘন সেমি। তাহলে শর্তানুসারে এইটা থেকে এইটা তৈরি করা হচ্ছে, নিশ্চয়ই দুদিকের আয়তন সমান হবে। অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে, শর্তানুসারে 36 পাই h ইজ ইকুয়াল টু 36 পাই, বা h ইজ ইকুয়াল টু 36 পাই বাই 36 পাই, বা h ইজ ইকুয়াল টু এটা সম্পূর্ণ কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, পুরোপুরি কেটে যাচ্ছে 1। অতএব পাতটি h সেমি, পাতটি h নাও, h এর মান 1 চলে আসছে, অতএব পাতটি 1 সেমি পুরো। অতএব পাতটি 1 সেমি পুরো। এগারোটা দেখো, এবার যেটা বলেছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ ডেসিমি 4.50 টাকা হিসেবে, মানে 4.5 টাকা হিসেবে 110.88 টাকার চামড়া লেগেছে। বলটির ব্যাস কত? একটা বল, একটি চামড়ার বল তৈরি করতে, চামড়ার বল মানে এটা গোলকের কন্ডিশন চলে আসছে, 4πr² কন্ডিশন, ক্ষেত্রফল সমগ্র তলের, ঠিক আছে। চামড়ার বল যেহেতু একটা চামড়ার বল তৈরি করতে গোলকের কন্ডিশন চলে আসছে। আচ্ছা এখানে এবার দেখো, প্রথমে আমরা ক্ষেত্রফলটা বের করে নিই, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র ফেলবো। আচ্ছা 4.50 টাকা খরচ হয় এক কত একক কি বলা আছে? 1 বর্গ ডেসিমিতে। 4 পয়েন্ট এত টাকা খরচ হয় 1 বর্গ ডেসিমিতে। 1 টাকা খরচ হয় 1/4.50 বর্গ ডেসিমিতে, ঠিক আছে।
আর 110.88 110.88 এত টাকা খরচ হয়। 110.88 বাই 4.50 বর্গ ডেসিমিতে। এইটা কেটে গেলে 0 চলে আসছে 100, এইটা উঠে গেলে 100 চলে আসছে, 100 কেটে গেল, দশমিক তুলে দিলাম আমরা। এবার দেখো 6 দিয়ে কাটবো একবারে, 6 নয়, এটা 9 দিয়ে কেটে যাবে। 9 দিয়ে কাটলে 50, 5 9 45, 50। 9 দিয়ে কাটলে 9 1 9, 2 20, 9 2 18, 9 2 18, 2 28, 3 9 27, 1 18, 9 2 18, এইটা আসছে। আবার 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে এটা 25, 2 দিয়ে কাটলে 6 2 12, 2 দিয়ে কাটলে 2 1 2, 6 2 12 ইজ ইকুয়াল টু 616/25 বর্গ ডেসিমি। ঠিক আছে, তাহলে অতএব বলের সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল 616/25 এত বর্গ ডেসিমি। বল মানে তো গোলক হয়ে যাচ্ছে, ঠিক আছে, বল মানে গোলক। ধরি বলের ব্যাসার্ধ r ডেসিমি। অতএব বলের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² বর্গ ডেসিমি। অতএব শর্তানুসারে 4πr² ইজ ইকুয়াল টু 616/25, বা এটা হয়ে যাচ্ছে 4 × 22/7 × r² ইজ ইকুয়াল টু 616/25। এইটা চলে আসছে 616/25। এবার দেখো এখানে কাটাকাটিটা আমরা একটু সাইডে করছি, এইখানে করছি। অতএব r² ইজ ইকুয়াল টু কত হবে, 616/25 ইন্টু 22/7 ওদিকে গেলে 7/22 হয়ে যাবে, ইন্টু 1/4, এইটা আসছে 1/4। আচ্ছা, আগে আমরা এই 1/4 দিয়ে কেটে দিই। আচ্ছা, 22 দিয়ে কাটি আগে। 22 দিয়ে কাটলে কত হচ্ছে, 22 2 44, 22 44 আসছে। আচ্ছা, 4 44 কত থাকছে, 16 17 176, এটা 8 হয়ে যাচ্ছে। 4 দিয়ে কাটলে 4 7 28। অতএব r² ইজ ইকুয়াল টু 49/25। অতএব r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 7/5। অতএব r ইজ ইকুয়াল টু 7/5 চলে আসছে, r ইজ ইকুয়াল টু 7/5। অতএব অ্যান্সার যেটা লিখবে, দেখো এখানটা মুছছে, একটু দেখে নাও। কি চেয়েছে বলটির ব্যাস কত। অতএব বলের ব্যাসার্ধ, অতএব বলের ব্যাসার্ধ সমান 7/5 এত ডেসিমি। অতএব বলের ব্যাস 2 × 7/5 ডেসিমি, 14/5 ডেসিমি। তার মানে চলে আসছে, এটা ভাগ করলে 2.8 ডেসিমি। এটাই বলের ব্যাস। তাহলে বলের ব্যাস হলো 2.8 ডেসিমি। ঠিক আছে, বলের ব্যাস আসছে 2.8 ডেসিমি, ব্যাস চেয়েছে। আচ্ছা, নেক্সট দেখো 12 অঙ্ক, মডেল কোশ্চেন পেপার 11-এর শেষ অঙ্ক। এগুলো যেগুলো দুইয়ের দাগে 2 নাম্বার করে যেগুলো, সেগুলো 2 নাম্বারের মতো করেই কষে দেখাতে হবে। 1 নাম্বারগুলো আমরা যেভাবে 1 নাম্বারগুলো করার নিয়ম, নিখুঁতভাবে দাগ নাম্বার দিয়ে অ্যান্সার করে দিলেই হবে। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশনটা আপনি ক্যালকুলেশন করবে। এবার দেখো 12টা মডেল কোশ্চেন পেপার 12 এর লাস্ট অঙ্ক। মডেল কোশ্চেন 12 নয়, সরি 11, পেজ নাম্বার 574। মডেল কোশ্চেন পেপার 11 দেওয়া আছে, এটা লাস্ট অঙ্ক, 12 অঙ্ক। এখানে আছে সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 to 5 xi, সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 to 5 xi ইজ ইকুয়াল টু আছে, এটা দেওয়া আছে 5। আচ্ছা, আর দেওয়া আছে সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 to 5, সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 to 5 আরও আছে যে i ইজ ইকুয়াল টু 1 to 5 xi মাইনাস 3 ইন্টু, এটা আছে xi মাইনাস 3 ইন্টু 2xi। ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু আছে, আচ্ছা এর মানটাই নির্ণয় করতে হবে, এর মানটা আমরা নির্ণয় করবো ইজ ইকুয়াল টু। আচ্ছা, এটা ছাড়াও আর একটা ভ্যালু দেওয়া আছে, সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 to n xi স্কোয়ার। ঠিক আছে, xi স্কোয়ার ইজ ইকুয়াল টু আছে 14, এটা 14। এই দুটো ভ্যালু দেওয়া আছে, এদের সাহায্যে এর মানটা নির্ণয় করে দেখাতে হবে। এই দুটোর সাহায্যে নির্ণয় করবো। দেখো
তাহলে এর মানটা কত হবে? এর মানটা হয়ে যাচ্ছে, আমরা যদি গুণটা করি পুরোটা একসঙ্গে আছে, সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 to 5, এইটা আসছে 2xi স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6xi, এইটা আসছে। ঠিক আছে, সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 to 5, 2 এটা 2 থাকলে 2xi স্কোয়ার মাইনাস সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 to 5 6xi, তাহলে এটা হয়ে যাবে 2 into 14, এই যে xi স্কোয়ার, তাহলে xi স্কোয়ার, তার মানে 2টা এখানে বাইরে নিয়ে নিলে সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 to 5 xi স্কোয়ার হয়ে যাচ্ছে, 2টা পুরোটার সঙ্গে গুণ আকারে। আর এটা 6 ইন্টু এটা 5, এটা 28 মাইনাস 30 ইজ ইকুয়াল টু -2 আসছে, 28 মাইনাস 30 ইজ ইকুয়াল টু -2। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে যে এর মানটা কত হবে? তাহলে আমরা এবার অ্যান্সার লিখতে পারবো যে সামেশন অফ আই ইজ ইকুয়াল, এটা একটা লাইন লিখে দিতে পারো এখানে, পরের লাইনটা ইজ ইকুয়াল টু 2টা বাইরে নিয়ে নিলে সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 to 5 xi স্কোয়ার মাইনাস এদিকে 6টা বাইরে নিয়ে নিলে সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 to 5 xi, এটা করতে পারো। ঠিক আছে, এটা করে তারপর মানটা পুট করতে পারো, আরও ভালো হবে। আচ্ছা, অতএব সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 5xi মাইনাস 3 2xi, এর মান কত? এর মান -2, দেখো এটাই আসছে। ঠিক আছে, -2 অ্যান্সার আসছে। মডেল কোশ্চেন পেপার 11 আমাদের কমপ্লিট হলো। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারে আমরা সলভ করবো। ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার 11 কমপ্লিট হলো, 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করব। তোমরা যে কোনো প্রবলেম, এছাড়া ক্লাস 10-এর 10ম শ্রেণীর গোটা বইয়ের সম্পূর্ণ সমাধান, প্রত্যেকটা প্রবলেমের সমাধান আমাদের করা আছে, প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে, যে কোনো প্রবলেম হলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারবে। এছাড়া ক্লাস 9, 11, 12-এরও ম্যাথের সম্পূর্ণ সিলেবাস কভার করা আছে। সামান্য কিছু বাকি আছে, সেগুলো আমরা খুব দ্রুতই কমপ্লিট করে দেবো। ওকে, প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।